এই সপ্তাহে নতুন যুক্ত হচ্ছেন নাহিদ ইসলাম, ইঙ্গিত দিলে নিজেই ঘোষণা হচ্ছে নতুন ছাত্র সংগঠন। দেশকে আলোতে আনতে সময় না দিলে দায় রাজনৈতিক দলগুলোর, সুষ্ঠু হবে আগামী নির্বাচন বলেছেন উপদেষ্টারা। নির্বাচনে যত দেরি ষড়যন্ত্রের তত ডালপালা বললেন তারেক রহমান। দেশকে শত্রুকে আশ্রয় দিয়েছে ভারত, মন্তব্য মির্জা ফখরুলের। গণতান্ত্রিক দেশে উত্তরণে বাংলাদেশকে সহযোগিতা দেবে ইইউ, জানালেন রাষ্ট্রদূত। সম্মানজনক মাইগ্রেশনের আশ্বাস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। চলতি সপ্তাহের মধ্যে নতুন দলের সাথে যুক্ত হওয়ার ইঙ্গিত দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার ডিসি সম্মেলনে এই ইঙ্গিত দেন তিনি। তবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার আগে অনুমান নির্ভর যে তথ্য ছড়ানো হচ্ছে সেটা ঠিক না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, দেশকে অন্ধকার থেকে তুলে আনতে সময় দিতে হবে। সময় না দিলে এর দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় ও শেষ অধিবেশনে জেলা প্রশাসকদের সাথে ধারাবাহিকভাবে মতবিনিময় করেন জ্বালানি, নৌপরিবহন, নারী ও শিশু, সমাজ কল্যাণ, তথ্য ও সম্প্রচার এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। বৈঠক করে দুর্নীতি দমন কমিশনও। দ্বিতীয় পর্বের শেষ অধিবেশনে অংশ নেন তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। বৈঠকে গুজব, মিথ্যা তথ্য, অপতথ্য নিয়ে ডিসিদের উদ্বেগের কথা জানান তিনি। এ সময় ইঙ্গিত দেন চলতি সপ্তাহে তার নতুন দলে যোগ দেওয়ার বিষয়েও। বৈষম্যবিধি নাগরিক কমিটি তারা একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছে অনেক আগেই, ফেব্রুয়ারির মধ্যে সেই, এবং আমিও আমার জায়গাতে বলেছি যে সেই দলে হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে, কিন্তু সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব। সে বিষয়ে আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, কিন্তু সেটা সম্ভাবনা আছে। হয়তো এই সপ্তাহের শেষে আমি এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারব। সমাজ কল্যাণ, নারী ও শিশু মন্ত্রণালয়ের অধিবেশন শেষে উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, অন্ধকারে পাওয়া দেশটা পুনর্গঠনে সময়ের প্রয়োজন। ধৈর্য ধরে একসাথে মিলে আমরা যদি সংস্কারের পথটা তৈরি না করি, তাহলে এটার ভিত্তিতে যাই করি না কেন, আমরা নির্বাচনই করি আর কোনো সংস্কার আমাদের মন্ত্রণালয়ে করি, সবই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। সেটা যদি রাজনৈতিক কারণে না হয়, তাহলে সেটার দায় ওই রাজনৈতিক যারা আছেন তাদেরকেও নিতে হবে এবং আমাদেরকেও নিতে হবে, কারণ সংস্কার তো হবে না। আর সংস্কার যদি না হয়, তাহলে আমরা কোন তিমিরে থাকবো সেটা আপনারা ভাবুন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধিবেশন শেষে উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, আসন্ন রমজান ও গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দেয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা। আমাদের এই এসি লোড প্রায় 5 থেকে 6,000 মেগাওয়াট, তো এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন আপনারা দেখবেন যে এসিতে একটা থার্মোস্ট্যাট থাকে, তো এইটা আপনি যদি 25 কিংবা তার উপরে যদি করেন, তাহলে কিন্তু আমরা 2 থেকে 3,000 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো। যদি দেখা যায় যে না, এটা আমাদের যে এই অনুরোধ উপেক্ষিত হয়েছে, তাহলে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। এদিকে নিজ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো হবে বলে আশা প্রকাশ করেন নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আশা করি ভালো হবে, এই কারণে যে উই আর নট ইন্টারেস্টেড। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দলের পরে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আসছে নতুন ছাত্র সংগঠন। এটি হবে মধ্যপন্থী আদর্শিক রাজনীতির বাইরে গিয়ে অন্তর্ভুক্তিমূলক ছাত্র রাজনীতির বিষয়টি নিশ্চিত করবে। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার জানান, শিক্ষার্থীদের অধিকার আদায়কে প্রাধান্য দিয়ে সংগঠনটি তাদের কার্যক্রম শুরু করবে। বাইনের ভাষা আন্দোলন 66-র 69-এর আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে নতুন রাজনৈতিক দলে। সমন্বয়ক বাকের জানান, লেজুর ভিত্তিক রাজনীতি করবেন না তারা, ইন্টারনাল চাঁদা নিয়েই পরিচালিত হবে সংগঠনটি। আগামীকাল পর্যন্ত নতুন ছাত্র সংগঠনের বিষয়ে জনমত জরিপ ও সদস্য সংগ্রহ চলবে অনলাইন অফলাইনে। 47, 52, 62, 66, 68, 69, 71, 90 এবং 24-এর সকল গণ আন্দোলন এবং
ছাত্র জনতার সংগ্রামী চেতনা থেকে ভিত্তি করে ছাত্র রাজনীতি আমরা সক্রিয় করব। জনমত জরিপ চলছে, জনমত জরিপের ভিত্তিতে আমাদের অগ্রগতি সাপেক্ষে আমরা এই সিদ্ধান্তটি নিব। এবং দ্বিতীয়ত যে প্রশ্নটি করেছেন যে দলের নাম কি হতে পারে, এটি নিয়েও আমরা আসলে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে মতামত চাই এবং সেই সাথে সাথে আমরাও আসলে চিন্তা করছি যে দলের নাম কি হতে পারে। এই বিষয়ে এখনো আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনে যত বেশি দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা তত ছড়াবে। পালিয়ে যাওয়ার শক্তি তাদের অবৈধ সম্পদ ষড়যন্ত্রের ব্যয় শঙ্কা জানান তিনি। তারেক রহমান বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি ছাড়া কোনো সংস্কারই পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয়। রিপোর্ট করছেন সিকান্দার রিমান। ছবিগুলো আমাদের কাছে 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আহত ফটো সাংবাদিক এবং তাদের পরিবারের সাথে মত বিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনে আমরা বিএনপি পরিবার এই কর্মসূচি বাস্তবায়ন করে। এ সময় রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে যতক্ষণ পর্যন্ত জনগণের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো সংস্কারের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ যাদের সাথে জনগণের সরাসরি সম্পৃক্ততা আছে তারাই একমাত্র জনগণের কথা তুলে ধরতে পারবে, তারাই একমাত্র জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সামগ্রিকভাবে দেশকে সেদিকে পরিচালনা করতে সক্ষম হবে। কেন দ্রুততম সময়ে নির্বাচন জরুরি তার ব্যাখ্যা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যত দেরি হবে নির্বাচনের তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। বিভিন্নভাবে সমাজের মধ্যে বিভিন্নভাবে কথাবার্তা, এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে যে যারা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা এই দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলি সেই ষড়যন্ত্রের পিছনে ব্যয় করবে। জনগণের ক্ষমতায়নের জন্য নির্বাচন, সেই নির্বাচনের পথে সব বাধা দূর করতে দেশপ্রেমিক জনগণের ঐক্যের বিকল্প নেই বলে মনে করছেন বিএনপি নেতারা। জাতীয়তাবাদী শক্তিকে কখনোই বিদেশিরা পছন্দ করতে চায় না, এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। যারা দেশের পক্ষে কথা বলে, যারা দেশের মানুষের পক্ষে কথা বলে, অধিকাংশ বিদেশিদের হয়তো তাদেরকে পছন্দ করার কোনো কারণ নেই। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 15 বছরে আওয়ামী লীগ তাদের বন্ধু দেশের কাছ থেকে এক ফোঁটা পানিও আনতে পারেনি। এখন দেশের শত্রুকে নিরাপদ আশ্রয় দিয়েছে ভারত। লালমনিরহাটের তিস্তা পয়েন্টে তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। রংপুর থেকে জুল আহমদের রিপোর্ট, ক্যামেরায় শাহনওয়াজ জনি। প্রাণের দাবি আদায়ে সকালেই তিস্তা পাড়ে ছুটে আসেন নদী তীরের মানুষ। ফাগুনের ভর দুপুরে মানুষের ঢল নামে সমাবেশ স্থলে। তিস্তার পানি ন্যায্যতা খনন প্রকল্প বাস্তবায়নের দাবিতে সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। 48 ঘন্টার এই কর্মসূচিতে অধিকার আদায়ের প্রত্যাশা তিস্তাপাড়ের হতভাগ্যদের। ভারতরা অনেক ক্ষতি করতেছে, এখন আমরা তিস্তায় আসছি, যতক্ষণ আমাদের দাবি পূর্ণ হবে না ততক্ষণ আমরা যাব না। এখানে আন্দোলন করব আমার দাবি নিয়ে, আমরা দাবি পূর্ণ না হলে আমরা বাড়ি যাব না। যতক্ষণ পর্যন্ত এই তিস্তার ন্যায্য হিসাব আমরা পাবো না, যতক্ষণ পর্যন্ত তিস্তা ভাঙন রোধ বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই তিস্তা ছাড়বো না। বিকালে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ভারত ফ্যাসিস্ট হাসিনার বন্ধু হলেও 15 বছরে এক ফোঁটা পানিও আনতে পারেনি দেশটির কাছ থেকে। আওয়ামী লীগের সরকার আসলো, প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধহয় এবার পাই যাবে। ঠিক না? লবডঙ্ক 15 বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে, তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। শুধু তিস্তা নয় ভাই, 54টা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে, সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে। বাঁধ দিয়ে তুলে নিয়ে যায়, পানি তুলে নিয়ে যায়,
বিদ্যুৎ উৎপাদন করে, আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না, ফসল ফলাতে পারে না, তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়। দেশে শান্তি বজায় রাখতে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান বিএনপি মহাসচিব। খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু সহ বিভিন্ন দলের নেতারা। জেগে উঠতে হবে, শহীদ জিয়ার বাংলাকে যারা শ্মশান করতে চায়, বেগম জিয়ার বাংলাকে যারা শ্মশান করতে চায়, তারেক রহমানের বাংলাকে যারা শ্মশান করতে চায়, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, হতে পারে না, পারে না, পারে না। তিস্তার ১১৫ কিলোমিটার জুড়ে টানা কর্মসূচিতে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ছিল নানা আয়োজন। কর্মসূচিতে তিস্তার স্পন্দন জেগেছে বলে দাবি আয়োজকদের। সব শ্রেণীর পেশার মানুষ, সব মানুষ এখানে এক কাতারে জমায়েত হয়েছে। এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষক, পেশাজীবী সবাই জড়িত হয়ে গেছে আন্দোলনে। রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার ১১টি পয়েন্টে কর্মসূচিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার রাতে সমাপনীতে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, লালমনিরহাট। ২-৪ জন লোকের জন্য পুরো বিএনপিকে অপবাদ দেওয়ার চেষ্টা করছে একটি মহল। ওই মহলটি নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ তার। ঢাকা দক্ষিণ চকবাজার থানা বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মশালায় এসব কথা বলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আর জানাচ্ছেন শুভ খান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনের আগেই রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা কর্মসূচি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন। সে নির্দেশনা মেনে বিএনপি নেতাকর্মীরা থানায় থানায় ৩১ দফা কর্মশালার আয়োজন করে চলছে অনেক আগে থেকেই। সোমবার বিকালে রাজধানীর চকবাজার থানা বিএনপির উদ্যোগে ৩১ দফা কর্মশালার অনুষ্ঠান হয়, যেখানে ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বিশাল বৃহৎ দল, আমি বলি এটা একটা মহাসাগর। তো এখানে কিছু ২-৪ জন লোকের জন্য পুরো দলকে যে একটা মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা প্রচারণার মাধ্যমে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার যে অপচেষ্টা, ৫ তারিখের পরে আমাদেরই সাথে যারা লড়াই সংগ্রাম করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারাই আবার এখন আমাদেরকে অপবাদ দেওয়ার চেষ্টা করছে। এই প্রবণতাটা আমরা লক্ষ্য করছি। মানে তারা নিলে হাদিয়া আর অন্য কেউ নিলে চাঁদা, এই ধরনের একটা বিষয় চলে আসছে। তা আমি আপনাদেরকে বলতে চাই, তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য, তারা এখন নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। এটার মাধ্যমে তারা মনে করছে যে তারা বিএনপির জনপ্রিয়তাকে ধস নামাতে পারবে এবং আমাদের আসন সংখ্যা এবং আমাদের ভোট কমাতে পারবে। বাংলাদেশের ইতিহাসে কোন দল রয়েছে যেখানে সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের নির্দেশ দিয়ে প্রায় ২,০০০-এর মতো নেতাকর্মীকে শোকজ করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে। ৩১ দফা নিয়ে আলোচনা করেন বিএনপির মহানগরের নেতারাও। আধুনিক রাষ্ট্র মেরামতের যেই সনদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সনদ, কিভাবে আগামী দিনে রাষ্ট্র পরিচালিত হবে সেই বিষয়ে প্রত্যেকটি পাড়া মহল্লায় ঘরে ঘরে সকলকে শিক্ষা দিবেন। এর জন্য প্রয়োজনে থানায় থানায়, ওয়ার্ডে ওয়ার্ডে ছোট ছোট আকারে কর্মশালা হবে। সেখানে স্বল্প সংখ্যক মানুষ হলেও তাদেরকে আপনার শিক্ষা দেবেন। বিএনপি ক্ষমতায় আসলে ৩১ দফার ভিত্তিতে দেশ গঠন করা হবে বলেও মন্তব্য করেন বিএনপির নেতারা। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা। স্বৈরাচারী শাসন থেকে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশে উত্তরণে ইউরোপীয় ইউনিয়ন সর্বাত্মক সহযোগিতা করবে। বিকেলে রাজধানীর বাড়িধারায় কসমস ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশ ইইউ সম্পর্ক শীর্ষক এক সভায় একথা জানান সংস্থাটির অ্যাম্বাসেডর মাইকেল মিলার। সংস্কার কমিশন ভালো কাজ করছে উল্লেখ করে মিলার অন্তর্বর্তী সরকারকে সংস্কারে সহায়তার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশের পাশে থাকবে ইইউ।
এছাড়া বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন সর্বাত্মক সহযোগিতার কথা জানায়। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশিদের জন্য সম্মানজনক মাইগ্রেশন চায় উল্লেখ করে তিনি বলেন, ইউরোপের শ্রম বাজারের স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ আছে, তবে সম্মানজনক ও বৈধ মাইগ্রেশন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ প্রতি বছর ইইউর বাজারে $23 বিলিয়ন রফতানি করে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক উত্তরণের সময় ইইউ বাংলাদেশের সঙ্গে আছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, খাদে পড়তে যাওয়া অর্থনীতি এখন মোটামুটি স্থিতিশীল হয়েছে, তবে দেশের অভ্যন্তরীণ অর্থনীতি এখনও অনেক চ্যালেঞ্জের মধ্যে। রাজধানীতে পিআরআই কার্যালয়ে উন্নয়ন ও বিশ্বায়ন দৃশ্যপট আন্তর্জাতিক ও বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব বলেন তিনি। অর্থ উপদেষ্টার আরও বলেন, হাসিনা সরকারের রেখে যাওয়া অর্থনীতির প্রকৃত চিত্র মানুষের ধারণার চেয়েও খারাপ ছিল, সেখান থেকে অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা চলছে। অর্থ উপদেষ্টার ধারণা, চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি বেশি হবে না, তবে খাদ্য সরবরাহের কোনো সমস্যা হবে না। ব্যবসায়ীরা ট্যাক্স দিতে চায় না মন্তব্য করে তিনি বলেন, রাজস্ব আহরণ জনপ্রিয় কাজ নয়, তবে দেশ চালাতে রাজস্ব আহরণ করা ছাড়া উপায় নেই। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের জন্য 11,000 মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এই তথ্য জানান। ফরিদা আক্তার বলেন, নিষেধাজ্ঞার কারণে 2012 সাল থেকে ইলিশ রপ্তানি বন্ধ। 2023-24 অর্থ বছরে ইলিশের উৎপাদন ছিল 5.30 লাখ মেট্রিক টন। অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য ইলিশ সরবরাহ বাড়ানো ও দাম নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট। জানান, বাংলাদেশের মানুষ যারা বিভিন্ন দেশে কাজ করছেন, দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন, তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সীমিত আকারে ইলিশ মাছ রপ্তানির পরিকল্পনা নেওয়া হয়েছে। ফরিদা আক্তার বলেন, সারা বছর পাঠানো না গেলেও বেশি ইলিশ প্রাপ্তির সময় অগাস্ট ও সেপ্টেম্বর মাসে প্রবাসীদের জন্য ইলিশ পাঠানোর ব্যবস্থা নেওয়া যেতে পারে। চট্টগ্রামের পটিয়া উপজেলায় 1158 কোটি টাকা ব্যয়ে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটি বাস্তবায়নের ফলে 17,000 হেক্টর অনাবাদী জমি আবাদী জমিতে পরিণত হওয়ায় ফসল উৎপাদন এবং নাগরিক সুবিধা দুটোই বাড়বে। চাষাবাদ সহ এলাকার উন্নয়নে উপকৃত হবেন স্থানীয়রা। নাসির উদ্দিনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে 15টি উপজেলার মধ্যে সবচেয়ে নিচু অঞ্চল পটিয়া। ফলে পটিয়ায় এক ফসলও ঠিকমতো ঘরে তোলা যায় না। বর্ষায় বন্যা আর জোয়ারের লোনা পানি ঢুকে নষ্ট হয় ঘর বাড়ি সহ ফসলাদি। একই সাথে উজানে শুকনো মৌসুমে নদীতে পানি না থাকায় ব্যাহত হয় নৌযান চলাচল। এই অবস্থায় পটিয়া সদরের বুক চিরে বয়ে যাওয়া চানখালী নদীকে ঘিরে 1158 কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের আওতায় 30 কিলোমিটার খাল পুনঃখনন কাজ শেষ। একটি সেতুও নির্মাণ করা হচ্ছে। এতে জলাবদ্ধতা নিরসন ও লবণমুক্ত হয়ে অনাবাদী জমি আবাদী জমিতে পরিণত হবে। আশা, প্রকল্প তদারকির দায়িত্বে থাকা পাউবোর্ড প্রকৌশলীর। যখন লবণাক্ততা এখানে আসবে না এবং যখন স্লুইসের জন্য দেখা যাবে আমরা মিঠা পানির মাধ্যমে যখন সেচ সুবিধা প্রদান করব, এখানে আমাদের সেচ সুবিধা বহুগুণে বৃদ্ধি পাবে, ফসল উৎপাদনও অনেক গুণ বৃদ্ধি পাবে এবং এখানে নাগরিক সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে। কৃষি এবং আর্থসামাজিক পরিস্থিতির অভূত পরিবর্তন সাধিত হবে। স্থানীয়রা জানান, আগে বন্যা ও জোয়ারের পানি ঘরের এক পাশ দিয়ে এসে আরেক পাশ দিয়ে বেরিয়ে যেত। তাদের আশা, প্রকল্প বাস্তবায়ন হলে চাষাবাদ সহ এলাকার উন্নয়ন হবে। আগে পানিলে মানুষ কষ্ট হইতো, এখন পানিলে কষ্ট না হবে, চাষ হলে ভালো হবে। আমাদের এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হবে, আমাদের চাষের জন্য বেশি উন্নয়ন হবে। এখান থেকে পানি ঢুকছি, ওখান থেকে বাইর হয়েছে, এখন আর ইনশাল্লাহ পানি উঠবে না। এখন তো বাড়িঘর নষ্ট, এখন বাড়িঘরও ভালো হবে, চাষবাস হবে, খেতে হলো হবে। এদিকে পাউবোর্ড নির্বাহী প্রকৌশলী বললেন, এই প্রকল্পের ভৌত কাজের অগ্রগতি সন্তোষজনক হলেও ভূমি অধিগ্রহণে কিছুটা সমস্যা রয়েছে। নির্ধারিত সময়ে দ্রুত প্রকল্প কাজ শেষ করার চেষ্টা করছেন তারা। খাল পুনঃখনন, নদী তীর প্রতিরক্ষা কাজ, ফ্লাড ওয়াল, ফুটওভার ব্রিজ নির্মাণ, এই কাজগুলো আমরা চলমান রেখেছি এবং এই কাজগুলো আমরা আশা করছি ডিসেম্বর 2025-এর মধ্যে সমাপ্ত হবে। ভূমি অধিগ্রহণের টাকা রয়েছে, এটা সরকারি টাকা বরাদ্দ রয়েছে এবং জেলা প্রশাসকের মাধ্যমে এই টাকা ডিসবার্স হবে। এই বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন। অন্য উপজেলার তুলনায় পটিয়ায় ফসল উৎপাদন সর্বনিম্ন। প্রকল্পটি বাস্তবায়ন হলে 2 ফসলিতে পরিণত হবে 3,500 হেক্টর জমি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এই সপ্তাহে নতুন যুক্ত হচ্ছেন নাহিদ ইসলাম, ইঙ্গিত দিলে নিজেই ঘোষণা হচ্ছে নতুন ছাত্র সংগঠন।
দেশকে আলোতে আনতে সময় না দিলে দায় রাজনৈতিক দলগুলোর, সুষ্ঠু হবে আগামী নির্বাচন বলেছেন উপদেষ্টারা। নির্বাচনে যত দেরি ষড়যন্ত্রের তত ডালপালা বললেন তারেক রহমান। দেশকে শত্রুকে আশ্রয় দিয়েছে ভারত, মন্তব্য মির্জা ফখরুলের। গণতান্ত্রিক দেশে উত্তরণে বাংলাদেশকে সহযোগিতা দেবে ইইউ, জানালেন রাষ্ট্রদূত। সম্মানজনক মাইগ্রেশনের আশ্বাস। ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।